ওয়েলকাম টু বেঙ্গল টেকনোলজি। এর আগে প্যাসিভ কম্পোনেন্টসের উপর ৩টে অলরেডি এমসিকিউ আলোচনা করা হয়ে গেছে। এটা ৪ নম্বর পার্ট হবে। তো এখন শুরু হবে আমাদের কোশ্চেন নম্বর 34। লেটস স্টার্ট। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন C1 C2 অ্যান্ড VC1 VC2? এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। একটা ডিসি সাপ্লাই আর তার সিরিজে দুটি ক্যাপাসিটর লাগানো আছে C1 আর C2। এবার এখানে C1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ আর C2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এদের মধ্যে ওদের ক্যাপাসিটেন্সের সঙ্গে ওখানে ভোল্টেজ ড্রপের যে রিলেশনটা সেটা এখানে কোশ্চেন্স অপশান আছে। তো এদের মধ্যে রিলেশনটা সরাসরি মুখস্থ রাখতে হবে। তো আনসার হবে আমাদের এখানে এটা C1/C2 equals to VC2/VC1. Question number 35. What is the total capacitance of 3 capacitors of 30 microfarad each connected in series? এখন তিনটে ক্যাপাসিটার 30 মাইক্রোফ্যারাডের সিরিজে প্যারালালে কানেক্ট করা আছে। তো এদের টোটাল ক্যাপাসিটেন্স ভ্যালুটা কত হবে দেখি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ আমি ছবিটা ড্র করেছি। 30 মাইক্রোফ্যারাড, 30 মাইক্রোফ্যারাড, 30 মাইক্রোফ্যারাড, তিনটে ক্যাপাসিটার প্যারালাল কানেকশান আছে এদের মধ্যে। তো এদের টোটাল যে ক্যাপাসিটেন্স ভ্যালুটা সেটা কত হবে। আমরা জানি যে ক্যাপাসিটার যদি প্যারালাল থাকে তাহলে তাদের ভ্যালুগুলো অ্যাড হয়ে যায়। সুতরাং এখানে 30 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু 90 মাইক্রোফ্যারাড আমাদের এটা হবে আনসার। সো আনসার ইজ এ 90 মাইক্রোফ্যারাড। নেক্সট, দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ আ গ্যাং ক্যাপাসিটার ইজ অ্যাবাউট। গ্যাং ক্যাপাসিটারের ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কত হয়? তো আমরা জানি যে ক্যাপাসিটারের যে মাঝখানে একটা যে প্লেট থাকে সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক মিডিয়া। ওটা ওয়ান টাইপ অফ ইনসুলেটর, যেটা দুটো প্লেটকে ডিভাইড করে রাখে। তো তারই রেজিস্ট্যান্সের কথা এখানে বলা হয়েছে। তো গ্যাং ক্যাপাসিটারের মাঝখানে যে ইনসুলেটরটা থাকে বা ডাইইলেকট্রিক মিডিয়া থাকে সেটা খুব হাই রেজিস্ট্যান্সের হয়। ইনসুলেশন রেজিস্ট্যান্স ওটা যেহেতু একটা ইনসুলেটরের মতো কাজ করে সেটা হাই রেজিস্ট্যান্স। সো এখানে আনসার হবে আমাদের 100 মেগা ওহম, খুবই হাই রেজিস্ট্যান্স। কোশ্চেন নাম্বার 37. The impedance of a series resonance circuit is given by the expression. তাহলে সিরিজ রেজোনেন্স যেটা আছে, সিরিজ রেজোনেন্স আমরা জানি যে যদি সিরিজে ক্যাপাসিটার, ইন্ডাক্টার, রেজিস্টার এরা যদি থাকে, ক্যাপাসিটার রেজিস্টারের যদি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স যদি সমান হয়ে যায় তাহলে সেটা আমরা বলি যে সার্কিটটা রেজোনেন্সে আছে। তো যদি সিরিজ রেজোনেন্সে থাকে সেক্ষেত্রে ইম্পিডেন্স যেটা হয়, অর্থাৎ যে রোধ হয়, তার ফর্মুলা এখানে দেখা যায় কোনটা। তো এখানে অ্যাকচুয়ালি বিটা হবে Z=√R² প্লাস XL, এটা মাইনাস XL মাইনাস XC²। XLটা কি? XLটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আর XCটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তার টোটাল যে ইম্পিডেন্সটা সার্কিটের বেরোবে সেটা হবে এটা Z=√R² প্লাস XL মাইনাস XC²। সো এই রিলেশনটা মুখস্থ রাখতে হবে। কোশ্চেন নাম্বার 38. ইন আ সিরিজ RL সার্কিট, সিরিজ RL সার্কিটে কী হয়? ভোল্টেজ লিডস দ্য কারেন্ট, কারেন্ট লিডস দ্য ভোল্টেজ, ভোল্টেজ রিমেন্স ইন ফেজ উইথ দ্য কারেন্ট, ভোল্টেজ বিকামস 180 ডিগ্রি আউট অফ ফেজ উইথ দ্য কারেন্ট। আমরা জানি যে যদি রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ কোনো সার্কিট যদি ইন্ডাকটিভ হয় তাহলে ভোল্টেজটা কারেন্টটাকে লিড করে, যদি ক্যাপাসিটিভ হয় তার কারেন্টটা ভোল্টেজটাকে লিড করে। আর যদি ইন্ডাকটিভ হতো বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স না থাকে, অর্থাৎ যদি রেজিস্টিভ, শুধু যদি সার্কিটটা রেজিস্টিভ হয় তাহলে ভোল্টেজ আর কারেন্টটা একই অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে না। সুতরাং এখানে এটা যেহেতু RL সার্কিট তাহলে এখানে ভোল্টেজটা কী করবে? কারেন্টটাকে লিড করবে। অর্থাৎ এখানে ভোল্টেজটার পিছিয়ে থাকবে কারেন্ট, ভোল্টেজটা এগিয়ে থাকবে আর কারেন্ট সিগন্যালটা পিছিয়ে থাকবে। সাধারণত এটা 90 ডিগ্রি ফেজ এদের মধ্যে থাকে। কোশ্চেন নাম্বার 39. ইন সিরিজ RC সার্কিট। এবার সিরিজ RC সার্কিট, তো আগেই আনসারটা বলে দিলাম যে যদি এখানে যে সার্কিটটা সেটা হচ্ছে RC সার্কিট, অর্থাৎ সার্কিটটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটে কী হয়? ভোল্টেজের সিগন্যালটা সেটা কিন্তু পেছিয়ে থাকে, কারেন্ট সিগন্যালটা এগিয়ে থাকে।
সুতরাং এখানে কি করবে, কারেন্টটা লিডস করবে ভোল্টেজটাকে, কারেন্টটা এগিয়ে থাকবে এক্ষেত্রে, যেটা আগেই বলা হলো। তো আমাদের আনসার হচ্ছে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ। এখানে দেখো আমি সার্কিট ডায়াগ্রাম দুটো ড্র করেছি। এটা হচ্ছে আর এল, আর এটা যদি সিরিজে একসঙ্গে একটা সার্কিটের মধ্যে থাকে বা প্যারালালে থাকতে পারে, তো এটাকে আর এল সার্কিট বলা হয়, আর যেখানে ভোল্টেজটা লিডিং করে কারেন্টটাকে, অর্থাৎ ভোল্টেজ ফেজটা এগিয়ে থাকে, কারেন্টটা পেছিয়ে থাকে। আর এখানে এটা হচ্ছে আরসি সার্কিট। আরসি সার্কিটে কি হয়, ভোল্টেজটা পেছিয়ে থাকে, কারেন্টটা এগিয়ে থাকে। তো এটা হচ্ছে সার্কিট দুটি। Question number 40. In a series RLC circuit, the need reactance at a frequency above the resonance frequency will be, একটা আরএলসি সার্কিট আছে, অর্থাৎ একটা সার্কিটে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স আর ইন্ডাকট্যান্স, তিনটে প্রপার্টি আছে, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর তিনটেই লাগানো আছে। এবার বলা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির উপরে যদি যায় তাহলে সার্কিটটা কীভাবে আচরণ করবে। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা জানি, যখন একটা সার্কিটের মধ্যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের এই ভ্যালুটা সমান হয়ে যায়, অর্থাৎ এক্স এল ইকুয়ালস টু এক্স সি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালুটা যখন সমান হয়ে যায়, তখন সেটাকে বলা হয় যে সার্কিটটা রেজোন্যান্সে চলে এলো। অর্থাৎ সেক্ষেত্রে শুধু তার রেজিস্টিভ রিঅ্যাক্ট থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্স যেটা প্রোভাইড করবে, অপোজ করবে সেটাই। তো সেক্ষেত্রে সার্কিটটা হয় রেজিস্টিভ সার্কিট। এখন যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সার্কিটটা রেজোন্যান্স হয়ে গেল, তো তার উপরে যদি, তার থেকে বেশি যদি ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, সেক্ষেত্রে সার্কিটটা কীভাবে কী আচরণ করবে। তো সেক্ষেত্রে সার্কিটটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যদি বেশি হয়, তাহলে সে সার্কিটটা ইন্ডাকটিভ সার্কিট হয়ে যাবে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সে বেশি প্রোভাইড করবে। আর যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম হয় ফ্রিকোয়েন্সিটা, তাহলে সেটা সার্কিটটা ক্যাপাসিটিভ সার্কিট হবে। তো আমাদের আনসার হচ্ছে এখানে বি। কোশ্চেন নম্বর 41. রেজোন্যান্স সার্কিটস আর ইউজড ইন, রেজোন্যান্স সার্কিট কোথায় ব্যবহার করা হয়, অ্যাম্পলিফায়ারসে কেবলমাত্র না, অসিলেটারে, আর সি অ্যাম্পলিফায়ারস অ্যান্ড অসিলেটার, ডি রেকটিফায়ার্স। তাহলে আমরা জানি রেজোন্যান্স সার্কিটসে ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের ব্যাপার থাকে, সেজন্য এটা অ্যাম্পলিফায়ারসে ইউজ করা হয় আর তার সঙ্গে অসিলেটার ইউজ করা হয়। Question number 42. In a parallel resonance circuit, the inductive current and capacitive current remains. প্যারালাল রেজোন্যান্স সার্কিট আছে, তো এখানে ইন্ডাকটিভ কারেন্ট আর ক্যাপাসিটিভ কারেন্টের যে ফেজটা, যে ফেজ অ্যাঙ্গেলটা, সেটা কি তারা ইন ফেজ, একই ফেজে থাকে, না আউট অফ ফেজে থাকে, 180 ডিগ্রি থাকে, না আইদার ইন ফেজ অর আউট অফ ফেজেও থাকতে পারে, আউট অফ ফেজ থাকতে পারে, একটা ফেজ ডিফারেন্স অফ 60 ডিগ্রি। তো এখানে এরা আউট অফ ফেজে থাকে। প্যারালাল রেজোন্যান্স সার্কিটে ইন্ডাকটিভ কারেন্ট আর ক্যাপাসিটিভ কারেন্ট আউট অফ ফেজে থাকে। কোশ্চেন নাম্বার 43. In a parallel RLC circuit, the need reactance at a frequency above the resonance frequency will be, আমরা এই কোশ্চেনটা আগে পড়লাম এই ধরনের, যেটা হচ্ছে 40 নম্বর কোশ্চেনে যেটা পড়লাম আমরা, সেটা ছিল সিরিজে, আরএলসি সার্কিটটা ছিল সিরিজে, এটা আছে প্যারালালে। তো এখানে বলা হচ্ছে যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির উপরে যদি ফ্রিকোয়েন্সি চলে যায়, সেক্ষেত্রে সার্কিটটা কীরকমভাবে আচরণ করবে, রেজিস্টিভ হবে না ইন্ডাকটিভ হবে না ক্যাপাসিটিভ হবে, না অফ দিস। তাহলে আগে আমরা দেখলাম যেটা সিরিজে ছিল, সেটা ছিল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির উপরে চলে গেলে ইন্ডাকটিভ হচ্ছিলো। এখানে যেহেতু এটা প্যারালালে আছে আরএলসি সার্কিটটা, সেই জন্য এটা যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির উপরে যাবে তখন এটা ক্যাপাসিটিভ হয়ে যাবে। সো আনসার ইজ সি। 44. The circuit diagram shown in the given figure is of an or of. তো এখানে একটা এটা সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এখানে দেখতে হবে যে এটা সিরিজ রেজোন্যান্স সার্কিট, না প্যারালাল রেজোন্যান্স সার্কিট, না এক্সেপ্টেড সার্কিট, না অফ দ্য অ্যাবাভ। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আর এল সার্কিট, হচ্ছে আরসি সার্কিট, আর এটা যদি বাদ দিই তাহলে এইটা আর এইটা অবশ্যই, এটা সিরিজে বাট দুটো একসঙ্গে যখন থাকছে তখন এটা হয়ে যাচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। দেখতে হবে যে এলটা আর সিটা প্যারালাল আছে, তাহলে এটা প্যারালাল
রেজোনেন্স হয়ে যাবে। সো আনসার ইজ বি। থ্যাংক ইউ।